থিওরি অফ আনব্যালেন্সড গ্রোথ, আলবার্টো হার্সম্যান। রিজিওনাল ডেভেলপমেন্টের দুটো বিপরীতধর্মী থিওরি বা বলতে পারো দুটো ডিফারেন্ট স্কুল অফ থট ডেভেলপড হয়েছিল। একটা গ্রুপ কি বলেছিল যে রিজিওনাল ডেভেলপমেন্ট ব্যালেন্স ইনভেস্টমেন্ট থেকে আসা সম্ভব। উল্টো দিকে হার্সম্যান এবং অন্যান্য গ্রুপ অফ বা এই গ্রুপের অন্যান্য যে রিজিওনাল জিওগ্রাফার ছিলেন তাদের মতামত এরকম ছিল যে ইনভেস্টমেন্ট ব্যালেন্স নয় বরং আনব্যালেন্সড হওয়া উচিত। ব্যালেন্স মানে কি, ধরো আমার কাছে 1000 টাকা আছে, আমার দেশের ইকোনমির হয়তো 5টা সেক্টর, তাহলে ধরো 1 2 3 4 5, এখন প্রত্যেক সেক্টরে কত টাকা করে ইনভেস্ট করব? 200 টাকা করে। এটা হচ্ছে ব্যালেন্স। কিন্তু হিসাব বলছে যে প্রত্যেক সেক্টরে অ্যাটলিস্ট 500 করে ইনভেস্টমেন্ট না করলে এই সেক্টরগুলো ঠিক মতো রান করবে না। যেমন আমার 1 নম্বর সেক্টরটা হয়তো হেলথ সেক্টর। আমি দেখছি যে হেলথ সেক্টরের অবস্থা এতই খারাপ, যদি এখানে আমি ন্যূনতম 500 টাকা ইনভেস্টমেন্ট না করি হেলথ সেক্টর রান হবে না। তাহলে 200 টাকায় কি হবে? 200 টাকায় হয়তো বেড থাকলো, ডক্টর আছে কিন্তু মেডিসিন নেই, বা হতে পারে মেডিসিনও আছে, ডক্টরও আছে, পেশেন্টও আছে, বেড নেই হসপিটালে। মানে ন্যূনতম যে টাকাটা ইনভেস্ট না করলে একটা সেক্টর অচল থেকে যায় তাকে বলা হয় মিনিমাম রিকোয়ারমেন্ট অফ এ সেক্টর টু ডেভেলপড। সেই মিনিমাম রিকোয়ারমেন্টটা অনেক সময় ফুলফিলমেন্ট করা সম্ভব হয় না। সেক্ষেত্রে হার্সম্যানের বক্তব্য হচ্ছে প্রত্যেক সেক্টরে ইকুয়াল ইনভেস্টমেন্ট না করে এদের মধ্যে প্রসপরাস দুটো সেক্টরে ইনভেস্ট করা হোক এবং তাদের মিনিমাম রিকোয়ারমেন্ট যা রয়েছে তার চেয়ে বেশি ইনভেস্ট করতে হবে। মানে মিনিমাম 500 করে রয়েছে, তার মানে 500 1000 ইনভেস্ট করে দাও। বাকি 3টে সেক্টর, এই দুটো সেক্টরের ইনভেস্টমেন্টের যে সুফল বা সেখান থেকে যে বেনিফিট পাওয়া যাবে সেই বেনিফিট থেকে অটোমেটিক্যালি এই সেক্টরগুলো ডেভেলপ করবে। এই ছিল হচ্ছে দুটো ভিউ পয়েন্টের পার্থক্য। প্রথমে আসি আনব্যালেন্সড গ্রোথ। In order to get rid means break down the vicious cycle of poverty, unbalanced development, underdeveloped country needs investment on large scale। বলছে বেশিরভাগ দরিদ্র দেশ বা অসহায় দেশ তাদের টাকা পয়সা কম, তাহলে তাদের সেই প্রভার্টি সাইকেল বা দরিদ্রের চক্র থেকে বেরিয়ে আসার জন্য, প্রভার্টি সাইকেল কি? প্রভার্টি সাইকেল মানে ধরো দেশটা খুব গরিব দেশ, পভার্টি, পভার্টি মানে তাদের কাছে মানি কম রয়েছে, মানি কম মানে ইনভেস্টমেন্ট কম, ইনভেস্টমেন্ট কম মানে সেখান থেকে ইনকাম বা আউটপুট কম, আউটপুট কম মানে তাদের খরচ সেটা কম বা সঞ্চয় কম, সঞ্চয় কম মানে তারা গরিব, গরিব মানে তাদের টাকা কম, মানে সেই ঘুরে একটা সাইকেল তৈরি হয়। এই সাইকেলটাকে বলা হয় প্রভার্টি সাইকেল। যারা ইকোনমিক্স পড়েছো বিষয়গুলো জানা থাকবে যে এই সাইকেল বেশিরভাগ ক্ষেত্রে আন্ডার ডেভেলপড কান্ট্রির যে ইকোনমি সেখানে দেখা যায়। দেয়ার আর টু থিওরিজ রিগার্ডিং দ্য economic development. These two popular theory are balanced and unbalanced growth theory. The balanced growth, according to Rodan, North, Lewis, this economics should make stimulus investment in the all sector to achieve a balanced growth. লুইস নাক্স এই ধরনের কিছু ইকোনমিক্স কি বলেছিলেন
যে ইনভেস্টমেন্ট সব সেক্টরে সমানভাবে করতে হবে। এবার যদি অত টাকা না থাকে তখন কি করবে? বলছে যেটুকু আছে সেটাকেই সমানভাবে করা হোক। তাহলে ব্যালেন্স গ্রোথ মিন অল সেক্টর অফ ইকোনমি শুড গ্রো simultaneously so as to keep a proper balance between industry, agriculture, between production, home consumption and production for export. The truth is that all sectors should be expanded simultaneously, মানে প্রত্যেক সেক্টরকে একসাথে গড়ে তোলার চিন্তা ভাবনা এখানে করা হয়। Theory of unbalanced growth. Scholar to already পড়িয়েছি, ফ্লেমিং, স্ট্রিঙ্গার propounded the theory of balanced growth as a strategy of development to be used by underdeveloped countries. The theory stress on need of investment in strategic sector of the economy instead of all sector simultaneously. এরা প্রথমেই বলে দিয়েছে যে সব সেক্টরে সমান ইনভেস্টমেন্ট নয়, বরং যে সেক্টরে ইনভেস্ট করলে বেশি রিটার্ন পাওয়া যাবে বা যে সেক্টর থেকে ডেভেলপমেন্টের চান্স আছে সেই সেক্টরগুলোতে ইনভেস্ট করা উচিত। অ্যাকর্ডিং টু দিস থিওরি আদার সেক্টর উইল অটোমেটিক্যালি ডেভেলপড themselves through what is known as linkage effect। মানে তাদের মতে আন্ডার ডেভেলপ সেক্টর, মানে যেগুলোতে ইনভেস্ট করা হয়নি সেগুলো অটোমেটিক ডেভেলপ করবে ডেভেলপ সেক্টরগুলির লিঙ্কেজ এফেক্টে। যেমন এখানে উদাহরণ দেওয়া হয়েছে যে ট্রান্সপোর্ট সেক্টর অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল সেক্টর। যদি আমরা ট্রান্সপোর্ট সেক্টরে ইনভেস্ট করি, রাস্তাঘাট উন্নত করি, তবে রাস্তার পাশে ইন্ডাস্ট্রি অটোমেটিক সেটআপ হবে। এখানে এই লিঙ্কেজ এফেক্টের উদাহরণগুলো দেওয়া হয়েছে। যদি আমরা এডুকেশন সেক্টরে ইনভেস্ট করি, তার সুফল স্বরূপ রিসার্চ অ্যান্ড হেলথ সেক্টর অটোমেটিক ডেভেলপ করবে। এখানে কিছু কিছু থিওরি এবং কনসেপ্ট দিয়েছে, তার ইয়ার একটু পড়তে হবে, শর্ট নোট। স্প্রেড অ্যান্ড ব্যাকওয়ার্ড এফেক্ট নিশ্চয়ই জানো, এটা গানার মেডালের থিওরি। ট্রিকল ডাউন পোলারাইজেশন থিওরি এফেক্ট, এটা হচ্ছে হার্সম্যান। খুব ভালো ভালো কনসেপ্ট আছে। কোর পেরিফেরি মডেল ফিডম্যান, আরবান হাইরার্কি থিসিস ডেভেলপমেন্ট, ইনভেনশন অফ বেরি, বিজেএল বেরি, ফুল ফর্ম বিজেএল বেরি। গ্রোথফল থিওরি পেরক্স অ্যান্ড বুডভিল আর রিচার্ডসন। স্পেশাল ডিফিউশন মডেল হাগাস্টেন্ট and growth fossey Misra et al. ওকে, এই থিওরিগুলোর ডিটেলস সবটা পড়ার দরকার নেই, কিন্তু কার কোন থিওরি এগুলো মিনিমাম জানতে হবে। প্রথম অবজারভেশন, হার্সম্যানের থিওরি কি বলছে? ওয়ান অফ দ্য প্রমিনেন্ট ফিগার অফ ইউরোপিয়ান ইমার্জেস emigres developed theorist Albert Husman is notable for uniqueness of his intellectual approach. His Strategy of Economic Development 1963 বইয়ের নাম কি? Strategy of Economic Development, যেখানে তিনি প্রথমে এই থিওরিটা দিয়েছিলেন। According to him, underdeveloped country display common characteristics. Underdeveloped country display common characteristics কিরকম? low level of gross national income, per capita কম, and slow gross national per capita growth। মানে আন্ডার ডেভেলপড কান্ট্রি টাকা পয়সা কম আছে, লার্জ ইনকাম ইনইকুয়ালিটিস অ্যান্ড ওয়াইড স্প্রেড পভার্টি, লো লেভেল অফ প্রোডাক্টিভিটি, গ্রেট ডিপেন্ডেন্সি অন এগ্রিকালচার। আরো কি কি বৈশিষ্ট্য? যদিও কিছু টাকা পয়সা রয়েছে, তারা বন্টন সমান নয়, আনইকুয়াল ডিস্ট্রিবিউশন। দেখবে টাটা আম্বানি গোয়েঙ্কা এদের হাতে প্রচুর পয়সা, সাধারণ মানুষের হাতে পয়সা নেই। লার্জ ইনকাম অফ ইনইকুয়ালিটিস, ওয়াইড স্প্রেড পভার্টি, দেশ জুড়ে দরিদ্রতা, লো লেভেল অফ প্রোডাক্টিভিটি, উৎপাদনশীলতার হার কম,
গ্রেট ডিপেন্ডেন্সি অন এগ্রিকালচার, মানে আজও আমাদের দেশে প্রায় 60% মানুষ এগ্রিকালচারের উপরই ডিপেন্ডেন্ট বা ডিপেন্ড করে থাকে। ব্যাকওয়ার্ড ইন্ডাস্ট্রিয়াল সেক্টর, এবং ইন্ডাস্ট্রি আজও পর্যন্ত হয়নি। প্রতি বছর বলে ইন্ডাস্ট্রি হবে, এখনো পর্যন্ত ইন্ডাস্ট্রি হচ্ছে না। হাই প্রপোর্শন অফ কনজাম্পশন অ্যান্ড লো সেভিংস, অথচ জনসংখ্যা প্রচুর, তাই খাবারের চাহিদা বেশি এবং সেভিংস কম। হাই রেট অফ পপুলেশন গ্রোথ, জনসংখ্যা ব্যাপক হারে বাড়ছে। ডিপেন্ডেন্সি বার্ডেন্স, মানে নির্ভরশীলতা চরম মাত্রায়। ফ্যামিলিতে একজন কাজ করে, তার উপর 4 জন ডিপেন্ডেন্ট হয়ে রয়েছে। ধরো বয়স্ক বাবা মা, তার সাথে যদি ফ্যামিলি মেম্বার হয় তো ওয়াইফ, দেন আবার যদি 2-3টে ছেলে মেয়ে থাকে, তাহলে কতজন ডিপেন্ডেন্ট একজনের উপরে। তো এই ধরনের সিচুয়েশন ভারতবর্ষে সবচেয়ে বেশি দেখা যায়। হাই আনএমপ্লয়েড রেট বা আনএমপ্লয়মেন্ট রেট, মানে চরম লেভেলে দারিদ্রতা, চরম লেভেলে তোমার বেকারত্ব, যে আজকে দেখা যাচ্ছে প্রত্যেকটা আমাদের দেশের সাথে ম্যাচ আছে। টেকনোলজিক্যাল ব্যাকওয়ার্ডনেস, মানে টেকনোলজি এতটা উন্নত নয়। ডুয়ালিজম means existence of both traditional and modern sector, দুই ধরনের সেক্টর এখানে রয়েছে। In less developed country, these characteristics lead to scarce resources or inadequate infrastructure to exploit the resources, মানে এই সব কারণগুলোর জন্য এই দেশে যেমন সম্পদ উত্তোলনের হার কম, তেমনি সম্পদ উৎপাদনের হারও কম। With lack of investor and entrepreneurs, cash flow cannot be directed to a various sector that influence balance economic growth, এবং এখানে টাকা ইনভেস্ট করার মতো, যেমন রাজ্যের অবস্থা, টাকা ইনভেস্ট করার মতো কোনো শিল্পপতিই নেই। তাহলে আমাদের সেক্টর ডেভেলপ হবে কি করে, বিশেষ করে ইন্ডাস্ট্রিয়াল সেক্টর ডেভেলপ হবে কি করে? মেজর কনসেপ্টে কি বলা হয়েছিল? আনব্যালেন্সড গ্রোথ ইজ আ সিচুয়েশন ইন হুইচ various sector of a given economy are not growing at a same pace, মানে ইকোনমির অনেক সেক্টর হয়, যেমন ধরো ট্রান্সপোর্ট সেক্টর, হেলথ সেক্টর, ইন্ডাস্ট্রিয়াল সেক্টর, দেন এডুকেশন সেক্টর, হ্যাঁ অনেক সেক্টর রয়েছে। এই সেক্টরগুলো সব সেক্টর কিন্তু একসাথে ডেভেলপমেন্টের কথা আনব্যালেন্সড গ্রোথ থিওরিতে বলা হয়নি। To another specific sector of the economy will growing at a rapid rate, while other sector are either stagnant or experiencing significantly reduced rate of growth, মানে একটা দুটো সেক্টর যেগুলোতে বেশি ইনভেস্ট করা হবে সেগুলো চচ্চর করে তার স্টক মার্কেট উপরে উঠবে বা সেগুলো বৃদ্ধি পাবে, অন্য সেক্টরগুলো সেগুলোতে ইনভেস্ট করা হবে না, হয় সেগুলো স্ট্যাগনেন্ট থাকবে অথবা সেগুলোর বৃদ্ধি থাকবে কিন্তু কম হারে। When economic growth patterns such as unbalanced growth appear, the phenomena usually indicate that major shift in the overall economy are about to take place, মানে যখনই আনব্যালেন্স সিচুয়েশনটা আসবে তখনই ধরে নেওয়া হবে যে ইকোনমি শিফট করবেই বা ডেভেলপড হবেই। অ্যাকর্ডিং টু হার্সম্যান, তার বক্তব্য কি ছিল? ডেভেলপমেন্ট ইজ আ চেইন অফ ডিসইকুইলিব্রিয়া। ডিসইকুইলিব্রিয়া মানে ডেভেলপমেন্ট সেক্টরের মধ্যে বা ডেভেলপমেন্টের মধ্যে অবশ্যই এই আনব্যালেন্স সিচুয়েশনকে প্রিভেল রাখতে হবে। ডেভেলপমেন্টের মধ্যে আনব্যালেন্স সিচুয়েশনকে প্রিভেল রাখতে হবে। That must be kept alive rather eliminate the disequilibrium of which profit and loss are symptoms in a competitive economy. যদি ডিসইকুইলিব্রিয়াম না থাকে তবে যে প্রফিট লসের যে সিমটম কম্পিটিটিভ ইকোনমিতে সেগুলো চেঞ্জ হয়ে যাওয়ার চান্স আছে। ইফ ইকোনমি ইজ টু কিপ মুভিং অ্যাহেড, যদি দেশের অর্থনীতিকে আগে বাড়িয়ে নিয়ে যেতে হয়, the task of the development policy is to maintain tension, disproportion and disequilibrium is important. তাহলে অবশ্যই ইনভেস্টমেন্ট সেটা অসম হওয়া উচিত,
কারণ এই দেশগুলোর পয়সা এমনিতেই কম, তাই পয়সা অপচয় না করে যে ফিল্ডে এই মিনিমাম ইনভেস্টটা করলে ওই ফিল্ড ডেভেলপ হবে সেটাই করা উচিত। ভয়েস কোনো প্রবলেম আসছে কি? কোনো ভয়েস প্রবলেম আসছে? যদি আসে ইনফর্ম করবে। হ্যাঁ, নেটওয়ার্ক স্ট্রং আছে কিন্তু কিছুটা ডিলে চলছে। নেক্সট, তাহলে এটাই হচ্ছে মূল কথা। মূল কথাটা আরেকবার কি বলছে, যে দেশের অর্থনীতিকে যদি এগিয়ে নিয়ে যেতে হয়, মানে আমার কাছে ধরো যে বললাম 1,000 টাকা আছে আর 5টা সেক্টর, তাহলে সব সেক্টরে 200 টাকা করে ইনভেস্ট করতে হবে যদি ব্যালেন্স গ্রোথ থিওরিকে আমাকে অ্যাকসেপ্ট করতে হয়। 200 ইন্টু 5 মানে 1,000। কিন্তু দেখা যাচ্ছে যে মিনিমাম 500 টাকা ইনভেস্ট না করলে এক একটা সেক্টরে ওই সেক্টর ডেভেলপ হবে না। মানে 5টা সেক্টরের জন্য 2,500 টাকা প্রয়োজন, আমার কাছে 1,000 টাকাই পড়ে রয়েছে, তাহলে দেশের অর্থনীতি চলবে কিভাবে? এই সময়কালে আলবার্টো হার্সম্যান বলছে যে ওদের মধ্যে পরস্পর দুটো সেক্টরে ইনভেস্ট করো, বাকি সেক্টর লিঙ্কেজ এফেক্ট হিসাবে অটোমেটিক ডেভেলপ হবে। এবং তিনি বলছেন দেশের অর্থনৈতিক উন্নতি জারি রাখতে গেলে এই ডিসইকুইলিব্রিয়াম ক্রিয়েট করা উচিত বা ম্যানুয়ালি ক্রিয়েট করতে হবে। তাহলে আনব্যালেন্স গ্রোথ ইজ আ বেটার ডেভেলপমেন্ট স্ট্র্যাটেজি to concentrate available resource on type of investment which help to make economic system more elastic, more acceptable to expansion under the stimulus expand market and expanding demand। যেটা সিঙ্গার বলেছিল যে আনব্যালেন্স গ্রোথ এটা বেটার ডেভেলপমেন্ট স্ট্র্যাটেজি, যেখানে ইনভেস্টমেন্ট ডিমান্ড অনুসারে বা তার প্রাসঙ্গিকতা অনুসারে করা উচিত। যে সেক্টর খুব প্রসপারাস সেক্টর, যার এক্সপেনশন হওয়ার মোর চান্স আছে, সেই সেক্টরগুলিকে ইনভেস্ট করা উচিত। তাহলে অ্যাকর্ডিং টু H.W. সিঙ্গার, আনব্যালেন্স গ্রোথ ইজ আ বেটার ডেভেলপমেন্ট স্ট্র্যাটেজি। আচ্ছা, এটা বোধহয় ডাবল লেখা হয়ে গেছে। এখানে একটা রাবার ব্যান্ডের ছবি দেওয়া আছে, এটা কেন দেওয়া রয়েছে? রাবার ব্যান্ডের ছবিটা এই কারণে দেওয়া হয়েছে যে এই যে বলেছে না যে এখানে কনসেপ্টটা কিছুটা ইলাস্টিক। ইলাস্টিক মানে রাবার ব্যান্ডের মতো। টাইপস অফ দ্য ইনভেস্টমেন্ট হুইচ মেক ইকোনমিক সিস্টেম মোর ইলাস্টিক, মানে যেখানে তুমি বেশি ইনভেস্ট করবে, রাবার ব্যান্ডের যদি এই জায়গাটাকে টেনে ধরা হয় কি হবে, রাবার ব্যান্ডটা এরকম বড় হয়ে যাবে। যদি এখানে টেনে ধরা হয় রাবার ব্যান্ডটা কি হবে, এখানে এরকম বড় হয়ে যাবে। তাহলে এরকম ইলাস্টিক হতে হবে, সিস্টেম ইলাস্টিক হতে হবে। ধীরে ধীরে এগুলো আরো কনসেপ্ট ভালো বুঝতে পারবো। দেখো প্রফেসর হসম্যান that creating imbalance in the system is the best strategy for growth owing to lack of the resources in the less developed countries। তিনি আগেই বলেছেন যে যে দেশে টাকা পয়সা কম, সম্পদ কম, সেখানে আনব্যালেন্স ক্রিয়েট করা উচিত। দ্য লিটিল দ্যাট ইজ অ্যাভেলেবল মাস্ট বি ইউজড এফিসিয়েন্টলি, মানে যে কম টাকা আছে সেটার তো যথাযথ ব্যবহার করা উচিত। সব টাকা যদি ওই 200 করে ইনভেস্ট করা হয়, কোনো সেক্টরই ডেভেলপ করবে না, সবটাই অনুন্নত থেকে যাবে। তার চেয়ে দুটো সেক্টর যদি ডেভেলপ করতে পারি সেটাই অনেক। তাই টাকার বা সম্পদের যথাযথ ব্যবহার করা উচিত। অ্যাকর্ডিং টু স্ট্র্যাটেজিক সেক্টর ইন দ্য ইকোনমি শুড বি গেট প্রায়োরিটি অফ প্রেসিডেন্স ওভার আদার হোয়ার ইনকাম ইজ কনসার্ন। এবার তিনি দুই ধরনের ইনভেস্টমেন্টের কথা বলেছিলেন, কনভার্জেন্ট সিরিজ অ্যান্ড ডাইভার্জেন্ট সিরিজ। তার মতে ইনভেস্টমেন্ট দু ধরনের হবে, কনভার্জেন্ট, ডাইভার্জেন্ট। বলছে একটা সেক্টর থেকে দেশ ইনভেস্ট করে বা কোনো দেশের সরকার ইনভেস্ট করে সেখান থেকে রিটার্ন আশা করবে। আর একটা রয়েছে ডাইভার্জেন্ট সিরিজ, যেখানে
ঠিক ততটা রিটার্ন আসে না। দেখো ক্লাসিফিকেশন অফ ইনভেস্টেড বাই হার্সম্যান, convergent series of investment. It implies the sequence of creation and appropriation of external economies. Therefore, investment made on the project which appropriate more economic than they create, it is called convergent series. মানে আমি যাই তার চেয়ে বেশি রিটার্ন যেখান থেকে পাবো এটা হচ্ছে কনভার্জেন্ট সিরিজ। Divergent series of investment refers to the project which appropriate less economic than they create. মানে যা টাকা ইনভেস্ট করছে তার চেয়ে কম রিটার্ন এখানে আসে, মানে এখানে টাকা পয়সাটা বেশি গুরুত্ব নয় ডাইভার্জেন্ট সিরিজের ক্ষেত্রে, সার্ভিস বেশি গুরুত্ব। These two series of investment are greatly influenced by particularly motives. For instance, convergent series of investments are influenced by profit motive which are undertaken by private entrepreneurs. যেমন টাটা কোম্পানি কোথাও ইনভেস্ট করছে, তার মানে কি সেখান থেকে প্রফিট করবে। আম্বানি 6 মাস ফ্রিতে নেট খাই দিল, তারপরে 6 বছর ধরে লুটবে, এটা হচ্ছে প্রফিট মোটিভ। এখানে ইনভেস্টমেন্ট প্রফিট মোটিভ। বাট লেটার মিনস ডাইভার্জেন্ট সিরিজ ইনভেস্টমেন্ট আর ইনফ্লুয়েন্স অবজেক্টিভ টু সোশ্যাল ডিসারেবিলিটি and such investment are undertaken by public agencies, mean government ইনভেস্ট করে সেখান থেকে রিটার্ন আশা করে না। যেমন এডুকেশন সেক্টরে কলেজ ইউনিভার্সিটিতে ইনভেস্ট করে রেখেছে, তুমি গ্র্যাজুয়েট পোস্ট গ্র্যাজুয়েট বা মাস্টার ডিগ্রি পাস করবে, পাস করলে সরকার কি উদ্ধার হয়ে যাবে? তার কি লাভ হবে? তুমি যদি লেখাপড়া না শিখতে, তাই বা সরকারের কি লাভ হতো? আর তোমাকে শিখিয়েই বা লাভ কি হবে? বা যে তোমাকে স্কলারশিপ দিচ্ছে, ধরে নিলাম সেখান থেকে তো রিটার্ন আসে না। এই ধরনের ক্ষেত্রগুলো, বা ধরো হেলথ সার্ভিস, সরকার হেলথ সেক্টর খুলে রেখেছে, হসপিটাল খুলে রেখেছে, এখানে ইনভেস্ট করে সরকারের কিছু লাভ আছে কি? বরং টাকা নষ্ট। কিন্তু পাবলিক সার্ভিসের জন্য এগুলো করতেই হবে। এই টাইপস অফ ইনভেস্টমেন্ট গুলোকে বলা হয় ডাইভার্জেন্ট সিরিজ, যেখানে সার্ভিস দেওয়ার জন্য ইনভেস্ট করা হয়। আর পাবলিক সেক্টর, যে তুমি বিএড করতে যাবে, বিএড কলেজ তারা 2 কোটি টাকা ইনভেস্ট করে কলেজ করে রেখেছে, তুমি যাও তোমার একদম ভালো করে ঘাড় মটকিয়ে কত টাকা নেবে, 1 লাখ টাকা নিয়ে নেবে, তাই তো? তাহলে একটা সেশনে 100 জন স্টুডেন্ট অ্যাডমিট করবে, 1 লাখ টাকা করে হলে 1 কোটি টাকা ইনকাম হয়ে গেল। পরের সেশনে 2 কোটি টাকা ইনকাম, বছর বছর এভাবে 1 কোটি টাকা করে ইনকাম করছে। তাহলে 2 কোটি টাকা ইনভেস্ট করে 20 কোটি টাকা তুলে নেবে। 2 কোটি টাকা ইনভেস্ট করে বিএ ডিএলএড থেকে 10 বছরের মধ্যে 20 কোটি টাকা তুলে নেবে। তাহলে এটাই হচ্ছে ব্যবসা। তাহলে কি দেখলাম? কনভার্জেন্ট সিরিজ অফ ইনভেস্টমেন্ট কে করবে? প্রাইভেট এন্টারপ্রেনার্স। ডাইভার্জেন্ট সিরিজ অফ ইনভেস্টমেন্ট করবে পাবলিক এজেন্সিজ, মানে গভর্নমেন্ট। দেন কনসেপ্ট অফ এসওসি এন্ড ডিপিএ। এসওসি ফুল ফর্ম সোশ্যাল ওভারহেডেড ক্যাপিটাল, ডিপিএ ডিরেক্ট প্রোডাক্টিভ এজেন্সিজ। এই থিওরিটা একটু অড কিন্তু খুব যুক্তিসঙ্গত থিওরি, আর এখান থেকে কোশ্চেন আসবেই। আনব্যালেন্স গ্রোথ থিওরি থেকে কোশ্চেন আসবেই, একটা কোশ্চেন বরাবর থাকে। সোশ্যাল ওভারহেডেড ক্যাপিটাল, এবং এখান থেকে স্টেটমেন্ট দেয়, ভেতরে ঢুকে পড়তে হবে। সোশ্যাল ওভারহেডেড ক্যাপিটাল কম্প্রাইজেস অফ those basic device without which primary, secondary and tertiary activity cannot function. মানে বেসিক সার্ভিস, প্রাইমারি, সেকেন্ডারি, টার্সিয়ারি যার উপর নির্ভর করে বা যে ক্যাপিটালের উপর নির্ভর করে রান হয় তাকে বলা হয় সোশ্যাল ওভারহেডেড ক্যাপিটাল। This include in the expenditure on road, irrigation work, power, transport, communication, health, education, etc. কারণ এগুলো না থাকলে কোনো অ্যাক্টিভিটি রান হবে না। এগুলো তাহলে ডাইভার্জেন্ট সিরিজ অফ ইনভেস্টমেন্ট কে করে থাকে? গভর্নমেন্ট করবে। দিস ইনভেস্টমেন্ট অন দিস প্রজেক্ট ক্রিয়েট মোর ইকোনমিক্স and this is called divergent series investment. Such investment are undertaken by public agencies or government. মানে এই ইনভেস্টমেন্টটা করলে নিচের যে ডিরেক্ট প্রোডাক্টিভ অ্যাক্টিভিটিস আর কনভার্জেন্ট সিরিজ আরো ইকোনমিক হবে। যেমন ধরো আমি একটা নতুন রাস্তা বানিয়ে দিলাম, তাহলে সেই রাস্তার পাশাপাশি বিএড কলেজ তৈরি হবে। ধরো
সড়ক পথ বানালাম, পাশে ইন্ডাস্ট্রি তৈরি হতে পারে। তাহলে গভর্নমেন্ট যদি এই সেক্টরগুলোতে ইনভেস্ট করে, পাশাপাশি যে ইন্ডাস্ট্রিয়াল সেক্টরে আমাদের এন্টারপ্রেনার্স যারা ইনভেস্ট করে তাদের ওয়েলকাম অটোমেটিক করা যাবে, বা তারা অটোমেটিক ওই সেক্টরগুলোতে ইনভেস্ট করতে শুরু করবে, কারণ ওখানে আমি হেলথ কেয়ার ফ্যাসিলিটি, কমিউনিকেশন সার্ভিস, ট্রান্সপোর্ট, ইরিগেশন, সবকিছু, ইভেন পাওয়ার রিসোর্স, সবকিছুতে আমি ফ্যাসিলিটি দিয়েছি, তাহলে অটোমেটিক ইন্ডাস্ট্রি ডেভেলপড হবে। মানে গভর্নমেন্ট ইনভেস্ট করবে এসওসিতে, অটোমেটিক এন্টারপ্রেনার্স লোভে পড়ে এবার ডিপিএ তে ইনভেস্ট করবে, যে এবার তাহলে যদি পশ্চিমবঙ্গে ইনভেস্ট করা যায় শিল্প হবে, কারণ সব ফ্যাসিলিটি অ্যাভেলেবেল আছে, তাই তো। দিস আর দোজ অ্যাক্টিভিটিস which are consequent of some investment add to the flow of finance, goods, service। মানে এই ধরনের ইনভেস্টমেন্ট তো টাকা পয়সাই, এখানেও গুড সার্ভিস ইনভেস্টমেন্ট, কিন্তু এটাকে ডিরেক্ট প্রোডাক্টিভ অ্যাক্টিভিটিস বলা হয়। মানে এরা খুব রেশিওনাল বা প্রোডাক্টিভ অ্যাক্টিভিটি থেকে বিষয়টাকে চিন্তা করে। ইট ইজ কল্ড কনভার্জেন্ট সিরিজ অফ ইনভেস্টমেন্ট বিকজ দিস প্রজেক্ট অ্যাপ্রোপ্রিয়েট মোর ইকোনমিক্স দেন দে হ্যাভ ক্রিয়েটেড। মানে 1 কোটি টাকা ইনভেস্ট করে 5 কোটি টাকা তুলবে, এরকম চিন্তা ভাবনা থাকে, এখান থেকে তারা লাভ করতে চায়। দিস সিরিজ অফ ইনভেস্টমেন্ট আর আন্ডারটেকেন বাই private entrepreneurs. Thus, investment in agriculture or industry would be deemed as that belonging to direct productive activities. মানে thus investment in agriculture or industry would be deemed as that belonging to direct productive activities। মানে যদি এগ্রিকালচার এবং ইন্ডাস্ট্রি সেক্টর, এই সেক্টরগুলোতে ইনভেস্ট করা যায়, তাহলে ডাইরেক্ট প্রোডাক্টিভ অ্যাক্টিভিটি মানে কি, যে শিল্প গড়ে তোলার যে এন্টারপ্রেনার্স তারা অটোমেটিক্যালি ওখানে শিল্প গড়ে তুলবে, বা তাদের ডেভেলপমেন্ট অ্যাক্টিভিটি তারা শুরু করবে। ক্লিয়ার? হার্সম্যান thus suggest the growth of economy in two way। তিনি আবার ইকোনমিক গ্রোথকে দুই ধরনের দেখিয়েছিলেন, আনব্যালেন্সিং দ্য ইকোনমি থ্রু এসওসি, আনব্যালেন্সিং দ্য ইকোনমি থ্রু ডিপিএ। কিরকম? ধরো গভর্নমেন্ট প্রথমে এসওসিতে ইনভেস্ট করলো, দেন ডিপিএ অটোমেটিক ডেভেলপড হবে। আবার উল্টোটাও যদি হয়, ডিপিএ ইনভেস্ট করলে তার ডিমান্ড থেকে গভর্নমেন্ট বাধ্য হবে এসওসি ডেভেলপ করতে। দুটোই ইন্টারলিঙ্কিং। দেখো গ্রোথ অফ এসওসি, এসওসি মানে কি, গভর্নমেন্টের ইনভেস্টমেন্ট অ্যাকর্ডিং টু হার্সম্যান উইল স্টিমুলেট ইনভেস্টমেন্ট ইন ডিপিএ। মানে কেউ যদি এসওসিতে ইনভেস্ট করে, দেন পাবলিক এন্টারপ্রেনার্স ইনভেস্ট করা মানে প্রাইভেট কোম্পানি অবশ্যই সেখানে আরো ইনভেস্ট করবে সেটাকে ডেভেলপ করার জন্য, তাদের ইনকাম হবে। ফর এক্সাম্পল, অ্যাভেলেবিলিটি অফ দ্য চিপ ইলেকট্রিসিটি ইজ এক্সপেক্টেড টু এনকারেজ দ্য গ্রোথ অফ স্মল স্কেল ইন্ডাস্ট্রি। যেখানে ইউনিট পিছু ইলেকট্রিক দাম, ধরো ইলেকট্রিসিটির দাম কমিয়ে দেওয়া হলো, ফ্রিতে জল সরবরাহ দেওয়া হলো, ল্যান্ডের দাম কমিয়ে দিল, কি হবে? আর স্বাভাবিকভাবে ওখানে বড় কোম্পানি তাদের ইন্ডাস্ট্রি তৈরি করবে। তাহলে সিমিলার, দ্য ডেভেলপমেন্ট অফ ইরিগেশন ওয়ার্ক ইজ এক্সপেক্টেড টু স্টিমুলেট দ্য গ্রোথ অফ এগ্রিকালচার ওয়ার্ক। আবার যদি জলসেচের সুবিধা দেওয়া হয় সেখানে কৃষি সেক্টর গড়ে উঠবে। ঠিক উল্টোটা, আনব্যালেন্সিং দ্য ইকোনমি থ্রু ডিপিএ মানে এখানে শুধুই ওই ফসফরাস কয়েকটা সেক্টরে ইনভেস্ট করা হবে, কোনো ইন্ডাস্ট্রিয়াল সেক্টর বা এই সেক্টর ইনভেস্ট হবে না। এখানে আবার উল্টোটা, ইনভেস্টমেন্ট ইন ডিপিএ উইল প্রেস or pressure for investment in SOC যদি পাবলিক এন্টারপ্রেনার্স না হয়ে কোনো প্রাইভেট এন্টারপ্রেনার্স, মানে পাবলিক নয় প্রাইভেট এন্টারপ্রেনার্স যদি কোনো জায়গাতে, ধরো ইন্ডাস্ট্রির জন্য বা ধরো কোনো একটা বড় প্রাইভেট কলেজ কোথাও তৈরি হলো, আমি ধরে নিলাম, যেমন ধরো রাইসের যে ইনস্টিটিউট রয়েছে, হ্যাঁ অ্যাডামাস বা টেকনো ইন্ডিয়ার মতো ধরো বড় ইনস্টিটিউট হয়তো কোনো রিমোট এরিয়াতে তৈরি হলো, দেন কি হবে, ওখানে নিত্যদিনের স্টুডেন্ট যাতায়াত, টিচার বা প্রফেসরদের যাতায়াত, রিসার্চ সেক্টর গড়ে ওঠা, মানে এই সবতে দেখবে গভর্নমেন্ট বাধ্য হবে ওই জায়গায় রাস্তা ডেভেলপ করতে, বাধ্য হবে ওখানে ইলেকট্রিসিটি সার্ভিস দিতে, বাধ্য হবে ওয়াটার সেক্টর বা ওয়াটার সার্ভিস ওখানে অ্যাভেলেবেল করতে, তাই না? বা বাধ্য হবে ওখানে ট্রাফিক কন্ট্রোল করতে। তাহলে ডিপিএ এটা কিন্তু গভর্নমেন্টকে প্রেসার দেয় এসওসি ইনভেস্টমেন্টে। যেমন ধরো উদাহরণস্বরূপ দেখবে অনেক মেমু ট্রেন চলে,
এই মেমু ট্রেনের কনসেপ্ট কিন্তু আগে ছিল না। এই ট্রেন শহরতলি থেকে একেবারে প্রত্যন্ত গ্রামাঞ্চলে পৌঁছায় মেমু। এটা ইএমইউ নয়, কিন্তু মেমু ট্রেন। এখন কেন মেমু ট্রেন চলছে না দেখবে, যেমন ধরো ঘাটশিলা পর্যন্ত একটা মেমু ট্রেন চলে, ওখানে বহু মানুষ কিন্তু ডেলি জার্নি করে। কারণ ঘাটশিলাতে গিয়ে দেখবে বহু সেক্টর, বিশেষ করে প্রাইভেট সেক্টর ওখানে ইনভেস্ট করেছে। ওখানে হিন্দুস্তান কপার লিমিটেড রয়েছে, কপার মাইন্স, ইভেন আরো বহু প্রাইভেট সেক্টর রয়েছে। তাহলে সেখানে যে ডিমান্ড, সেই গভর্নমেন্ট বাধ্য হয়েছে তাদেরকে সার্ভিস দেওয়ার জন্য ট্রেন সার্ভিস দিতে। একটা লোকাল ট্রেন চললে গভর্নমেন্টের কিন্তু লাভ হয় না, বরং লস হয় লোকাল ট্রেন চললে, কিন্তু পাবলিক ডিমান্ডে চালাতে বাধ্য হয়। তাহলে ডিমান্ড ফর ইরিগেশন, রোড, ট্রান্সপোর্টেশন অ্যান্ড কমিউনিকেশন উইল ইনক্রিজ, প্রেসারিং ফর গ্রেটার ইনভেস্টমেন্ট ইন দিস অ্যাক্টিভিটিস। এবং এই সব ক্ষেত্রে গভর্নমেন্ট বাধ্য হবে তখন ইনভেস্ট করতে যদি সেখানে ডিপিএ মানে প্রাইভেট এজেন্সি ইনভেস্ট করে। ইট ইজ থ্রু দিস প্রসেসেস লিঙ্কেজ দ্যাট ইকোনমি উইল গ্রো, মানে এইভাবে ইকোনমি গ্রো হতে পারে। ক্লিয়ার? তাহলে এক্সপেনশন ইন ইনভেস্টমেন্ট ইন ডিপিএ উইদাউট করসপন্ডিং এক্সপেনশন অফ এসওসি। ধরে নাও এসওসি ছাড়া ডিপিএ মানে সরকারি ইনভেস্টমেন্ট ছাড়া যদি প্রাইভেট অ্যাক্টিভিটিস গুলোর কথা ভাবা হয়, সেক্ষেত্রে কি হতে পারে? Expansion in investment in DPA without corresponding expansion in SOC will lead to increase in the cost of production in view of inadequate availability of the overhead facilities. যদি সম্পূর্ণ প্রাইভেট সেক্টর হয়, ধরো রাস্তাও গভর্নমেন্ট তৈরি করে দেয়নি, ইলেকট্রিসিটিও দেয়নি, তাহলে সেখানে উৎপাদনের খরচ বেড়ে যাবে। In such a situation, pressure are likely to be exerted and the government may step in undertake investment in SOC for creating the necessary infrastructure which will lead to an all-round development of the economy. তখন গভর্নমেন্ট কি হবে, বাধ্য হয়ে ওই সেক্টরে ইনভেস্ট করবে এবং ওই সেক্টর ডেভেলপ করবে বা তার প্রোডাক্টের দাম ব্যালেন্স হবে। ক্লিয়ার? ফিচার অফ দ্য থিওরি অফ আনব্যালেন্সড গ্রোথ। কনসেপ্ট ক্লিয়ার? দেন ফিচার্স। The theory propagates that what a view of accelerating the processes of growth. Investment should be first made in the key sector of the economy. বলছে ইনভেস্টমেন্ট যে সেক্টর এক্সিলারেট করতে পারবে, যার গ্রোথ হওয়ার সম্ভাবনা আছে, সেখানে করা উচিত। The theory is based on principle of inducement and pressure. থিওরি কিসের উপর? নোট ডাউন করবে, ইনডিউসমেন্ট এন্ড প্রেসার, মানে চাপ তৈরি করা বা লোভ দেখানো, এই দুটোর উপরই তো থিওরি। প্রাইভেট সেক্টরকে লোভ দেখানো বা গভর্নমেন্টকে চাপ দেওয়া। ইট ইজ ইনডিউসমেন্ট অর প্রেসার জেনারেটেড বাই সাম ইনিশিয়াল ইনভেস্টমেন্ট দ্যাট কল ফর সাবসিকুয়েন্ট ইনভেস্টমেন্ট ইন আদার অ্যাক্টিভিটিস অর প্রোডাকশন। মানে একজন ইনভেস্ট করলে আরেকজনকে করতেই হবে। দ্য থিওরি, স্পেলিংটার মধ্যে কিছু মিস্টেক আছে, দ্যাট হাইপোথেসিস দ্য বিগ পুশ। আচ্ছা, এই থিওরিকে বলা হয় বিগ পুশ থিওরি রুরাল ডেভেলপমেন্টের, বা সেই টেক অফ কনসেপ্ট। কিরকম না, ধরো একটা ইকোনমি মানে সেই রানওয়ে দিয়ে বিমান, মানে উদাহরণ দিই না, রানওয়ে দিয়ে বিমান ধরো 100 কিলোমিটার ন্যূনতম গতিতে, 100 কিলোমিটার পার আওয়ার বেগে যদি না দৌড়ায়, এখান থেকে সে টেক অফ করতে পারবে না বা বিমান ফ্লাইট হবে না, উড়তে পারবে না। এবার ধরো রানওয়েতে বিমানের গতি যদি 100 কিলোমিটার না হয়ে 80 কিলোমিটার হয়, লাভ কি হবে? কিচ্ছু লাভ নেই। বিমান যতই এগোক উপরে আর উঠতে পারবে না। ঠিক একইভাবে ইকোনমির বিভিন্ন সেক্টরগুলিতে রিকোয়ারমেন্ট হচ্ছে সেই 1000 টাকা, সেখানে যদি আমি 200 টাকা ইনভেস্ট করি, ইকোনমি রান হবে? কখনোই রান হবে না। এটাই হচ্ছে বিগ পুশ। বিগ পুশ মানে জোরে ধাক্কা দেওয়া, মানে ইকোনমিকে ধাক্কা দিতে হবে, তবে ইকোনমি টেক অফ করবে। এটা রুরাল ডেভেলপমেন্টের থিওরি, বিগ পুশ থিওরি। The theory is based on real life observation. The theory recognizes the significance of the public sector with regarding the SOC activities. ঠিক কনসেপ্টটা একেবারে ভুল নয়। মেরিট ডিমেরিট রয়েছে। রিয়েলিস্টিক থিওরি,
এটা অ্যাপ্রোপ্রিয়েট ইউটিলাইজেশন অফ দ্য রিসোর্সের উপর গুরুত্ব দেওয়া হয়েছে। মোর ইম্পর্টেন্স টু বেসিক ইন্ডাস্ট্রিজ, মানে যেগুলো একদম নেসেসারি বা সিগনিফিকেন্ট বেসিক ইন্ডাস্ট্রি, কনজিউমার গুডস ইন্ডাস্ট্রি, এগুলোর উপর গুরুত্ব দেওয়া হয়েছে। ইকোনমিক অফ লার্জ স্কেল প্রোডাকশন, এই থিওরিতে লার্জ স্কেল প্রোডাকশনের উপর গুরুত্ব দেওয়া হয়েছে। এনকারেজ টু নিউ ইনভেস্টর, ওই যে এসওসি থেকে ডিপিএ, মানে নতুন ইনভেস্টর যাতে আসে তার কথা বলা হয়েছে। সেলফ রিলায়েন্স বা সেলফ সাফিসিয়েন্সি, মানে সেক্টরগুলোর ইনভেস্টমেন্ট এমন ভাবে করা উচিত যারা নিজেরাই যাতে স্বনির্ভর হতে পারে, এই কনসেপ্টের কথা বলা হয়েছে। ইকোনমিক সারপ্লাস, the strategy of the unbalanced growth is expected to generate greater surplus in the system. That is because it emphasizes upon capital goods industries. The strategy is also expected to produce very strong multiplier effect in the system, stimulating income and employment. মানে এমন ভাবে ইনভেস্ট করো যেখানে গেটার সারপ্লাস হয়, মানে সেই দুই ধরনের মোটিভ বলেছিলাম না, একটা মোটিভ যেটা প্রাইভেট এন্টারপ্রেনার কি করে, তারা সবসময় প্রফিট মোটিভে ইনভেস্ট করে, ডিপিএ ইনভেস্টমেন্ট বা ডাইভার্জেন্ট সিরিজ ইনভেস্টমেন্ট, তাই তো। আর গভর্নমেন্টের ইনভেস্টমেন্ট কোন সিরিজের ছিল? গভর্নমেন্টের ইনভেস্টমেন্ট ছিল কনভার্জেন্ট সিরিজ ইনভেস্টমেন্ট। না, উল্টোটা বললাম, কনভার্জেন্ট সিরিজ অফ ইনভেস্টমেন্ট এটা হচ্ছে গভর্নমেন্টের, সরি এটা হচ্ছে তোমার প্রাইভেট, আর ডাইভার্জেন্ট সিরিজ ইনভেস্টমেন্ট এটা হচ্ছে তোমার গভর্নমেন্টের। প্রথমটা প্রাইভেট, দ্বিতীয়টা গভর্নমেন্ট। ওকে, রয়েছে এখানে ইনফ্লেশন, অর্থনৈতিক মন্দা নিয়ে কোনো কথা বলা হয়নি। ইনক্রিজ ইন আনসার্টেনিটি, the theory inherently assume that the success of the growth process depend on external trade and foreign aids. The increased uncertainty of the growth processes, মানে কোনো ইন্ডাস্ট্রি বা কোনো সেক্টর কখন ডেভেলপ হবে, যখন সেখানে ট্রেড থাকবে, সেগুলোর উপর গুরুত্ব দেওয়া হয়নি। আনব্যালেন্স ইজ নট নেসেসারি, মানে আনব্যালেন্স ক্রিয়েট করতেই হবে ধারণাটা এরকমও নয়। The critics are of opinion that deliberately introducing unbalance in the system is not much needed in the less developed country, মানে আনব্যালেন্স যে ক্রিয়েট করতে হবে এরকম নয়। এই থিওরির সমালোচনা থেকেই তো আরো পরবর্তীকালে থিওরি এসেছে, তারাও দেখিয়েছে যে আনব্যালেন্স ক্রিয়েট না করেও সেক্টর ডেভেলপ করা যায়। দিস ইমব্যালেন্স আর caused in the or due to technical invisibility and uncertain behavior, demand and supply forces. নেগলেক্টেড দ্য ডিগ্রি অফ আনব্যালেন্স, কতটা আনব্যালেন্স ক্রিয়েট করতে হবে সেটা এখানে বলা নেই। লিঙ্কেজ এফেক্ট আর নট বেসড অন এম্পিরিক্যাল ডেটা, এখানে যে লিঙ্কেজ এফেক্ট গুলোর কথা বলা হয়েছে সেগুলো প্রত্যক্ষ অবজারভেশন থেকে করা হয়নি।